মাঝ আকাশে পাইলট অসুস্থ হওয়ায় ভারতের নাগপুরে বিমানের ওমান থেকে ঢাকাগামী ফ্লাইটের জরুরি অবতরণ, নিরাপদে আছেন যাত্রীরা। গুলশানে সড়ক দুর্ঘটনায় আহত লাক্স তারকা তুষি সহ 5 জন হাসপাতালে। বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় দুমড়ে যায় প্রাইভেট কার। উত্তরা থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত চালানো হলো স্বপ্নের মেট্রো রেল। ধাপে ধাপে কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক চলাচল। জিয়াউর রহমানের কবর ইস্যুতে সত্য বলেছেন প্রধানমন্ত্রী, বললেন কাদের। প্রতিনিয়ত বিএনপির প্রতিষ্ঠাতাকে অপমান করছে ক্ষমতাসীনরা, অভিযোগ রিজভী। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছে আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মাঝ আকাশে পাইলট অসুস্থ হওয়ায় ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। BG-22 ফ্লাইটটি সকালে ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই ঘটনায় ফ্লাইটের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালে মোস্তফা কামাল। তিনি জানান 44 বছর বয়সী পাইলট কিছুটা অসুস্থ বোধ করায় কোনো রকম ঝুঁকি না নিয়ে কাছাকাছি ভারতের নাগপুরে অবতরণ করানো হয় বিমানটি। হাসপাতালে নেওয়ার পর তিনি সুস্থ বোধ করছেন এবং যাত্রীদের সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ঢাকা থেকে এরই মধ্যে অন্য ক্রুরা রওনা হয়েছেন। তারা পৌঁছালে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বলেও জানান বিমানের এমডি। এদিকে ভারতীয় গণমাধ্যম জানায় স্থানীয় সময় সকাল 11:30টার দিকে ভারতের রায়পুরের কাছাকাছি পৌঁছাতে হৃদরোগে আক্রান্ত হন পাইলট। ওই ফ্লাইটে 126 যাত্রী ছিল। এটা হচ্ছে যে আমাদের পাইলট নওশাদ, উনি একটু অসুস্থ বোধ করায় উনি জরুরি অবতরণের পারমিশন নিয়ে নাগপুরে নেমেছেন। উনি হসপিটালাইজ হয়েছিলেন, এখন সুস্থতার পথে। উনি ধারণা করছেন যে উনি কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে হয়তো ফ্লাই করতে পারবেন, বাট এটা ডাক্তারদের উপরে নির্ভর করছে তারাই। বাট আমরা বিকল্প এখান থেকে ক্রু পাঠাচ্ছি, ক্রু যে ওই ফ্লাইট নিয়ে আসবে। আর প্যাসেঞ্জারদেরকে টার্মিনালে নেওয়া হয়েছে, তাদের রেস্ট এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানে যাত্রীরা সবাই নিরাপদে আছে, পাইলট সুস্থতার পথে। হ্যাঁ, মানে সে নিজে কথা বলছেন বা আসার আগ্রহ ব্যক্ত করছেন, এটাই। আচ্ছা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, বাংলাদেশের বিমান জরুরি অবতরণের বিষয়ে বিস্তারিত আর কিছু কি জানতে পেরেছেন? যাত্রীদের অবস্থা কি এখন? আপনাকে প্রথমেই বলে রাখি যে যাত্রীরা কিন্তু সুরক্ষিত এবং যে পাইলট যার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনিও কিন্তু অনেকটা সুস্থ আছেন। এই সুখবর বাংলাদেশবাসীর জন্য পাওয়া গেছে। এবং সব থেকে বড় কথা যে যখন এই দুর্ঘটনার কথা অর্থাৎ এমার্জেন্সি ল্যান্ডিং এর কথা কলকাতা এয়ারপোর্টের ATC-কে প্রথম বলা হয়, তখনই তার কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তারা দ্রুত পদক্ষেপ নেন এবং নাগপুর এয়ারপোর্টকে জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ যখন মাস্কট থেকে এই বিমানটি ঢাকার উদ্দেশ্যে আসছিল 126 জন যাত্রী নিয়ে, সেই সময় ঝাড়খণ্ডের কাছে এই অর্থাৎ যিনি পাইলট তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। সেই সময় আকাশে কিন্তু বিমান ছিল এবং সম্পূর্ণটাই কিন্তু আতঙ্কের মধ্যে যাত্রীরা ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই কলকাতা বিমানবন্দরে যে ATC আছে তারা কিন্তু নাগপুর বিমানবন্দরের সাথে যোগাযোগ করেন এবং সেখানেই জরুরি অবতরণ করা হয়। দ্রুততার সঙ্গে হৃদরোগে আক্রান্ত যে পাইলট তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে নাগপুরে এবং তিনি এখন সুস্থ আছেন। পাশাপাশি যারা সেখানে অবতরণ করেছেন বাংলাদেশের যাত্রী, তাদের বিকল্প বিমানে ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। দেবাশিস, ধন্যবাদ সুকান্ত যুক্ত হবার জন্য। সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরীফুল রাজ, খায়রুল বাশার সহ 5 জন। তবে আহতদের সকলে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে আহত হয় 5 জন। তাদেরকে উদ্ধার করে গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন 4 অভিনয় শিল্পী সহ 5 জন। বৃহস্পতিবার রাত 2টার পর
রাজধানীর গুলশানে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সাথে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাফিসা তুষি, অভিনেতা শরীফুল রাজ, খায়রুল বাশার সহ 5 জন। গাড়িতে থাকা 5 জনের একজন নাফিস গুরুতর আহত হয়েছেন। বাকি সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিল্পীরা। ডক্টর বারবারই বলছে যে অ্যাটলিস্ট 72 আওয়ার্স না গেলে বাট দে আর আউট অফ ডেঞ্জার, মানে আমাদের দর্শক বা আমাদের ইন্ডাস্ট্রির খুব একটা শঙ্কার কারণ নেই, কারণ ডক্টররা যথেষ্ট চেষ্টা করছে এবং দে আর নট ইন ডেঞ্জার। গুলশান থানার ওসি দুর্ঘটনার বিষয়ে কথা বলতে না চাইলেও ডিসি আসাদুজ্জামান তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে বলে জানালেন। এই ঘটনাটি কিভাবে ঘটলো আমরা এগুলো তদন্ত করে দেখছি, কেন এই অ্যাক্সিডেন্টটা হলো বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা আমরা এগুলো আমরা বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থাটি নিতে পারবো। সম্প্রতি নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় অভিনয় করে রাজ, তুষি ও খায়রুল বেশ আলোচিত হয়েছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরে পল্লবী পর্যন্ত চলল স্বপ্নের মেট্রো রেল। সকালে উত্তরা থেকে ট্রেনটি ছেড়ে গিয়ে পল্লবী থেকে আবার ফিরে আসে। আগামী রোববার মেট্রো রেলের পরীক্ষামূলক চলার উদ্বোধন করবেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী। আনুষ্ঠানিক মেট্রো রেলের তারিখ ঘোষণার আগে প্রকল্পের কাজ ধাপে ধাপে শেষ করতে চায় বলে জানিয়েছেন বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রেজওয়ান বাথন। শহরে মেট্রোর দেখা মিলল প্রথমবারের মতো। নগরবাসী উঁচু ভবনের ছাদ থেকে দেখল স্বপ্নের মেট্রোর চলা। যদিও এখনও মেট্রোর আনুষ্ঠানিক পরীক্ষামূলক চালনা শুরু হয়নি, তবে শুরু হবে কয়েকদিনের মধ্যেই। উত্তরা দক্ষিণ স্টেশনের স্টিলের ছাদ ঢেকে দিয়েছে আকাশ। কাজ চলছে প্ল্যাটফর্মের। শ্রমিকদের ব্যস্ততা এখন পুরো মেট্রো রেল এলাকা জুড়ে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ হয়ে গেছে। ভায়াডাক্টের উপর শেষ হয়েছে 15.5 কিলোমিটার রেল লাইন স্থাপনের কাজও। এখন রেলের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ওয়্যারিংয়ের কাজ চলছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে 15 কিলোমিটারের ওয়্যারিং। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ের 9টি স্টেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই অংশের বেশিরভাগ বৈদ্যুতিক সঞ্চালন লাইনও তৈরি হয়ে গেছে। এরই মধ্যে দিয়াবাড়ির মূল ডিপোতে নিয়ে আসা 4 সেট ট্রেনের পরীক্ষামূলক চালনা শুরু হবে খুব শীঘ্রই। না, এটা তো আমরা বলছি যে আগস্ট মাসের মধ্যেই হবে। এক একটা মাইলস্টোনের পরে আরেকটা মাইলস্টোনে যাই, সেইভাবে আমরা অগ্রসর হই। উত্তরার 3টি স্টেশন ও পল্লবীর প্ল্যাটফর্ম আর স্টিলের ছাদ নির্মাণ সমাপ্ত। বাকি 12টি স্টেশনের কাজ চলছে বিভিন্ন পর্যায়ে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত বেশিরভাগ অংশেও বসে গেছে ভায়াডাক্ট। মেট্রো রেলের সার্বিক কাজের 68% কাজ শেষ। তবুও নতুন করে মেট্রো রেল চালুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করতে চায় না বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল। যেদিন আমরা ভায়াডাক্টের উপরে টেস্ট রান হবে সেদিন এটা ঘোষণা করা হবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে 5ম সেট রেল কোচ দেশে আসবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যু বার্ষিকীতে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে এই শ্রদ্ধা জানানো হয়। কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কবি নজরুল সাহিত্য মঞ্চ, রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা নিবেদন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে প্রতিমন্ত্রী KM খালিদ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার ডালপালা এখনও দেশে বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সমূলে উৎপাটন করা হবে। তিনি আরও বলেন, নজরুল ইসলামের সাহিত্যকর্ম সবসময় অসাম্প্রদায়িকতার অনুপ্রেরণা দেয়। কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কবির সাহিত্যকর্মগুলোকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানান। আর যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলোকে আমাদের সকলের দায়িত্বে সারা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া একটা ব্যাপার আছে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব এবং এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। আমার মনে হয় সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করে তাকে পৌঁছে দেওয়া উচিত। নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা
চিরদিন বাঙালির অন্তরে অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যা ও কটু কথা বলে অপমান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি ও পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন তারাই জিয়াউর রহমানকে নিয়ে কটু কথা বলেছেন। রিজভী বলেন, গণতন্ত্রের ঘাটতির যুগে কাজী নজরুলের লেখনী মানুষকে জাগিয়ে তোলে। বিএনপি নজরুলের জাগরণী লেখনীর মতো দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে সংগ্রাম করে যাবে বলেও জানান তিনি। জাতীয়তাবাদী শক্তি দেশের অরাজকতা দূর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করবে বলেও জানান রিজভী আহমেদ। জিয়াউর রহমান তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে, প্রতিনিয়ত তাকে নানাভাবে কটু কথা বলা হচ্ছে যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিনা তার কোনো প্রমাণ নেই। কে বলছেন? দেশের স্বয়ং প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেননি, পাকিস্তান সামরিক বাহিনীর তত্ত্বাবধানের সন্তান প্রসব হয়েছে, অথচ তারাই আজকে বরেণ্য মুক্তিযুদ্ধ সম্পর্কে এ ধরনের কথা বলছেন। বিশ্ববিদ্যালয় খোলার পর নতুন করে অরাজকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তাই ছাত্রলীগকে ওয়েল ইকুইপড হয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের আলোচনার সভায় ওবায়দুল কাদের এই নির্দেশনা দেন। তিনি বলেন, আন্দোলনের নামে কোটা বিরোধী, নিরাপদ সড়ক সহ অনেক অরাজকতা সৃষ্টি করেছিল। তখনকার মতো ছাত্রলীগকে সতর্ক হয়ে মাঠে থাকতে হবে, সেই সাথে চিহ্নিত করতে হবে নিজেদের মধ্যে লুকিয়ে থাকা শত্রুকে। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের কবর থাকা নিয়ে সত্য কথা বলেছেন। জিয়াউর রহমানের লাশের ছবি দেখাতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে, তারা প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজে ছাত্রলীগকে আজকে ওয়েল ইকুইপড হতে হবে। রাজধানী মিরপুর 11 নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সুমন ও রফিকুল ইসলাম। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এই নিয়ে শিশুসহ দগ্ধ 7 জনের মধ্যে 3 জনের মৃত্যু হলো। মিরপুরে গ্যাস লিকেজের ঘটনায় 7 জন চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। গভীর রাতে সুমন ও রফিকুল মারা যায়। এর আগে গতকাল রিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়। গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় বর্তমানে শিশুসহ 3 জন ফিমেল এইডিইউতে চিকিৎসাধীন রয়েছেন, অপর একজন আইসিইউতে চিকিৎসা নেওয়া হয়েছে। 3 জন তো খুবই খারাপ মধ্যে, 80%, 70%, 55% বার্ন, এবং আরেকজন আছে, আরেকজনের অবস্থা খুব ক্রিটিক্যাল। একটু আগে আমাকে জানাইলো আইসিইউ থেকে। যখন রাত্রেবেলা ঘুমের মধ্যে এরকম একটা বদ্ধ ঘরে বিস্ফোরণ হয়, এরা তো কেউ বেরোতে পারে না, সবারই শ্বাসনালী পুড়ে যায়, এগুলোকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। পাবনার বেড়া উপজেলায় চাচাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্য 2 চাচাতো ভাই। একই দিনে 3 ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। হাটুরিয়ার নাকালিয়া ইউনিয়নের উত্তর পেঁচাকোলা গ্রামের 14 বছরের শিশু মাহফুজ অসুস্থতায় মারা যায় বৃহস্পতিবার মাঝরাতে। তার জানাজায় ইমামতি করতে সকালে টাঙ্গাইল থেকে সেখানে পৌঁছেন চাচাতো ভাই আল আমিন। বাঘাবাড়ি থেকে মোটরসাইকেলে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন আরেক চাচাতো ভাই মোস্তফা কামাল। বিন্নেদারি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়, এতে 2 জনেরই মৃত্যু হয়। সকালে শিশু মাহফুজকে পেঁচাকোলা ঈদগাহে দাফন করা হয়। অন্য 2 চাচাতো ভাইয়ের নামাজে জানাজা বাদাসুর চর নাকালিয়াতে অনুষ্ঠিত হয়। করোনা ও উপসর্গে গেল 24 ঘন্টায় কয়েক জেলায় আরও 53 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন 10, ব্রাহ্মণবাড়িয়ায় 8, ময়মনসিংহে হাসপাতালে প্রাণ গেছে আরও 6 জনের। সমান সংখ্যক 6 জন মারা গেছেন চট্টগ্রাম জেলায়। কুষ্টিয়াতেও প্রাণ গেছে 6 জনের। এছাড়া রংপুরে 5, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 4, বরিশাল শেরে বাংলা মেডিকেলে 3 ও পাবনায় 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণে কমে আসায় সারা দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপও কমেছে।
দীর্ঘদিন পর ঢাকা চিড়িয়াখানা খুলে দেওয়ায় সকাল থেকেই ভিড় করছেন দর্শনার্থীরা। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন করতে হবে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ জানান, দর্শনার্থীদের প্রবেশের গেটে 3 ফুট দূরত্বে একটি লাল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে। সবাইকে মাস্ক পরে ভেতরে প্রবেশ করতে হবে। তিনি আরও জানান, ভেতরে দর্শনার্থীদের জন্য একমুখী রাস্তা তৈরি করা হয়েছে। চলতি বছর করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে গত 2 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় জাতীয় চিড়িয়াখানা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ঢল নেমেছে। পরিবার স্বজন নিয়ে ঘুরতে গেছে বেশিরভাগ মানুষ। সমুদ্র সৈকত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। সৈকতে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? এত মানুষের ভিড়ে স্বাস্থ্যবিধি কতটা মানা যাচ্ছে? সৈকত তার সেই চিরচেনা রূপে ফিরেছে। এখানে হাজারো মানুষের কোলাহলে উচ্ছ্বসিত হয়ে আছে। থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণীর নানা বয়সী মানুষ সৈকত ভ্রমণ এসেছেন। তারা সৈকতের লোনা জলে গা বসাচ্ছেন। এখানে যে বিনোদনের মাধ্যমগুলো রয়েছে, ওয়াটার বাইক, বিচ বাইক, ঘোড়া, এইসবে তারা চড়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছে বন্ধুদের সাথে, অথবা এসেছেন প্রিয়জনদের সাথে। শিশু থেকে বৃদ্ধ, তরুণ তরুণী, বলতে গেলে এখানে তাদের উচ্ছ্বাসে সৈকত তার সেই পুরনো রূপে ফিরেছে। পর্যটন নগরী তার আবহাওয়ার প্রাণোচ্ছল হয়ে উঠেছে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এই আনন্দ উদযাপন করছেন সকাল থেকে। এই দুপুরবেলা কিছুটা পর্যটকের আনাগোনা কমে গেলেও এখন বিকাল যখন গড়াচ্ছে তখন আবার তাদের আগমন, আবহাওয়ার ভিড় বাড়ছে। এভাবে সৈকত আবহাওয়ার তাদের পর্যটকদের আনাগোনায় ভরে উঠছে। আর এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তারাও খুবই আনন্দিত পর্যটকদের পেয়ে। তারাও নানাভাবে পর্যটকদের সবাই মেতে উঠেছেন। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজ।